আলাইকুম। আজকে কেক ডেকোরেশনের পাশাপাশি আপনাদেরকে অসাধারণ আবেগপূর্ণ মাকে নিয়ে গল্প শোনাবো। তাহলে চলুন গল্পটি কেক ডেকোরেশনের সাথে সাথে শুনে নেই। আমি আমার মৃত্যু পথযাত্রী মাকে ভাত খাওয়াতে পারিনি দেখে আমি আজ ২৭ বছর যাবৎ ভাত খাই না। অথচ এই আমি আমার ইন্ডাস্ট্রির প্রায় ১৫,০০০ শ্রমিকের প্রতিদিন একবেলা ভাতের জোগান দেই। বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ এনামুল হকের বক্তব্যে সবাই নড়েচড়ে বসল। সাংবাদিকরা সাক্ষাৎকারের শিরোনাম শুনে সবগুলো ক্যামেরা অন করে দিল। বিনয়ের সাথে বলল, যদি পুরো গল্পটা বলতেন স্যার। এনামুল হক একটু সময় নিয়ে কি যেন ভাবলেন, তারপর টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে বললেন, বাবা মারা যাওয়ার পর আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ততদিনে বড় আপার বিয়ে হয়ে গেছে, আর আমি মেধা তালিকায় প্রথম হয়ে বুয়েটে চান্স পাই। বই কেনার টাকাও ছিল না। সারাদিন বন্ধুদের কাছ থেকে এ নোট সে নোট জোগাড় করে ফটোকপি করে পড়তে হতো। টিউশনি করে যে কয়টা টাকা মাস শেষে হাতে পেতাম, তার থেকে কিছু টাকা মাকে পাঠাতে হতো, আর বাকি টাকা দিয়ে বন্ধুদের কাছ থেকে ধার দেনা করে কোনো রকমে টেনে টুনে পুরো মাস চলতাম। বড় আপার ছিল ভরা সংসার, কিন্তু সেই সংসারে তার কোনো মতামত দেওয়ার অধিকার ছিল না। সব কিছুই তার শাশুড়ির কথা মতো চলতো, তাই সে চাইলেও আমাদের খুব একটা হেল্প করতে পারতো না। আমার তখন পরীক্ষা চলছিল। একদিন খবর এলো আমার মা খুব অসুস্থ। আমি কোনো রকমে পাস মার্ক তুলেই ছুটলাম। উদ্দেশ্য মাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা। যেহেতু হাতে কোনো খুব একটা বেশি টাকা ছিল না, এদিকে মায়ের অবস্থাও খুব খারাপ। দিক দিশা না পেয়ে একটা প্রাইভেট ক্লিনিকে মাকে ভর্তি করলাম। ডাক্তার টেস্ট দিল, রিপোর্টে জানা গেল মা ব্রেন স্ট্রোক করেছে। ততক্ষণে মা উল্টো পাল্টা বলতে শুরু করেছে, বারবার ক্যানেলা খুলে ফেলছে, চিৎকার করে কাঁদছে, হাসছে, জোরে জোরে বাবাকে ডাকছে। আমাকে অস্থির হয়ে বলছে, তোর বাপ এখনো আসে না কেন রে? না, আমি কি বলবো? আমার নিজেকে তখন বেসামাল লাগছিল। সে সময় ফোনের খুব একটা প্রচলন ছিল না। হাসপাতাল থেকে বাসে করে বড় আপার বাসায় যেতে লাগে প্রায় ৪৫ মিনিট। তাড়াহুড়ায় আপাকে জানানো হয়নি আপাকে একটা ফোন করা দরকার। টানা ৩ দিন হাসপাতাল ভার্সিটি করে করে পকেটের টাকা শেষ। এক বন্ধুর কাছে ধার চাইলাম, দিল না। এদিকে মাও একটু একটু করে দুর্বল হয়ে পড়ছিল। বড় আপাকে বললাম, সেও এলো না। আসলে তাকে আসতে দেওয়া হয়নি। সে এসে হাসপাতালে পড়ে থাকলে তার সংসারে কাজ করবে কে? শেষ সময়ে মায়ের স্মৃতি এই আসছে এই যাচ্ছে। যতক্ষণ আমি মায়ের পাশে বসে থাকতাম, শুধু মা শোয়া অবস্থায় আমার হাত টেনে ধরে বলতো, এনা ভাত খাবো। ও এনা বাপ আমার, দেনা এক প্লেট ভাত এনে। আমি শুধু নীরবে চোখের জল ফেলতাম। পকেটে তখন একটা পয়সাও ছিল না। বিশ্বাস করুন, এক প্লেট ভাতের দাম খুব বরঞ্চ ১০ টাকা ছিল। কি অপদার্থ ছেলে আমি, তাই না? মাকে এক প্লেট ভাত কিনে খাওয়ানোর সামর্থ্য নেই। তখন ছাত্র ছিলাম, আত্মসম্মান বোধ ছিল প্রবল। কারো কাছে ভাত চাইতেও লজ্জা করছিল। ভাত দেই না দেখে আমাকে রীতিমতো আছড়ে কামড়ে নাজেহাল করে ফেলেছিল। টানা ২ ঘন্টা মা ভাত খাবো বলে ক্লান্ত হয়ে পড়ল। আমি মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, মা তুমি লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ বসে থাকো, আমি আপার বাসা থেকে ভাত নিয়ে আসি কেমন? ভাত খাবো না? আচ্ছা। আমি উঠে পড়লাম। মা পিছু ডেকে বলল, তুই খুব ভালো না, আল্লাহ তোর ভালো করুক, এবার শীঘ্রই যা।
আমার জন্য ভাত নিয়ে আয়। আমি রাস্তায় বেরিয়ে উদ্দেশ্যহীন হাঁটছি। বড় আপার বাসায় যাব, পকেটে টাকা নেই। ভয়ে ভয়ে একটা বাসে চড়ে বসলাম। আমার মা মুখ ফুটে ভাত খেতে চেয়েছে, যে করেই হোক আমাকে ভাত এনে দিতেই হবে। তার জন্য যদি আমাকে বাস কন্ট্রাক্টরের কাছে ভাড়া না থাকার কারণে অপমানিত হতে হয় হব। আসার সময় নার্সকেও বলে এসেছি, একটু আমার মাকে দেখবেন প্লিজ, আমি এসে বকশিশ দিব। মাঝ রাস্তায় বাস ড্রাইভার আমাকে নামিয়ে দিল। আমার অপরাধ, আমি ভাড়া দিতে পারিনি। আমি ঘন্টাখানিক পায়ে হেঁটে আপার বাসায় পৌঁছেছি। আপা আমাকে দেখে ছুটে এলো, অস্থির হয়ে বলল, মা কেমন আছে ভাই? বাড়িতে ভাত আছে আপা? আমি সে কথার উত্তর না দিয়ে প্রশ্ন করলাম, আছে, তুই খাবি? আপা ব্যস্ত হয়ে ভাত বাড়তে গেল। আমি খাবো না, তুই বরং মায়ের জন্য ভাত বেড়ে দে। আমি পিছু ডেকে বললাম, আপা আমাকেও জোর করে অনেকগুলো ভাত খাইয়ে দিল। আমি টিফিন বক্সে ভাত আর কিছু টাকা নিয়ে আপার বাসা থেকে বের হলাম। হাসপাতালে গিয়ে কেবিনে ঢুকে দেখি আমার মায়ের নিথল দেহ বড় অবেলায় পড়ে আছে, সাদা কাপড়ে মুখ ঢাকা, অথচ তখনও হাতে আমার মায়ের জন্য আনা ভাতের বাটি ধরা। নিজেকে তখন আমার পৃথিবীর সবচেয়ে অদক্ষ নিকৃষ্ট লাগছিল। আমি একমাত্র অপদার্থ ছেলে, যে কিনা মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে পারলাম না। এলোমেলো পায়ে হেঁটে গিয়ে মায়ের পাশে বসলাম। মায়ের হাত দুটো আলতো করে ধরে বিড়বিড় করে বললাম, ও মা, ভাত খাবে না? ওঠো, দেখো তোমার জন্য ভাত এনেছি, ওঠো না মা। আমার আপা মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলেও সেদিন আমি একটু কাঁদতে পারিনি জানেন। কি নিষ্ঠুর দু চোখ, এক ফোঁটা জলও এলো না। শুধু বুকের ভেতর কি যেন কামড়ে ধরছিল, মনের ভেতর অস্থির অনুভূতি। আমি না নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিলাম না। আফসোস, মার অস্থির অন্তিম সময়ে এক মুঠো ভাত মুখে তুলে দিতে পারলাম না। স্কলারশিপ পেয়ে আর দেরি করিনি। আমার ভাগের জায়গা জমি বেচে এক স্যারের হেল্প নিয়ে বিদেশে পড়তে চলে গেছি। যে দেশে আমার মায়ের মুখে ভাত তুলে দিতে পারিনি, সে দেশে কেন জানি আর থাকতে ইচ্ছা করেনি। পড়াশোনা শেষ করে আমি যে কোম্পানিতে মোটা বেতনে জব করতাম, আমার কাজের প্রতি একাগ্রতা আর সততা দেখে সেই কোম্পানির মালিকের খুব পছন্দ হলো। তিন কুলে কেউ ছিল না, এক মেয়ে ছাড়া। এত এত অর্থ সম্পদ কে ভোগ করবে? তাই আমাকে তার মেয়ে জামাই করার প্রস্তাব রাখলো, সাথে 50% প্রপার্টি লিখে দেবে। এক সময় আমাকে বিয়ে তো করতেই হতো, তাই আর অমত করিনি। একটা সময় পর মনে হলো, অনেক দিন তো হলো বিদেশ ভুলেই পড়ে রইলাম, এবার দেশে যাওয়া দরকার। দেশের মানুষের জন্য কিছু করা দরকার। দেশে এসে গাজীপুরের প্রায় 500 শতাংশ জায়গা জমি কিনেছি। বিদেশি বায়ারদের সাহায্যে নির্মাণ করেছি। সেই ফ্যাক্টরিতে গেঞ্জি, শার্ট, প্যান্ট থেকে শুরু করে অনেক কিছুই তৈরি করা হয়। সেই সব প্রোডাক্টগুলো চড়া মূল্যে অন্যান্য দেশে রপ্তানি হয়। প্রথমে 1,500 শ্রমিক নিয়ে আমাদের জার্নিটা শুরু করেছিলাম। এখন প্রায় 15,500 শ্রমিক কাজ করে আমাদের ফ্যাক্টরির। একজন এমপ্লয়ির সর্বনিম্ন বেতন 8,500 টাকা আর সর্বোচ্চ বেতন পায় লাখের ওপরে। মূল ডিউটি টাইম ঘন্টা, সাথে দুপুরে লাঞ্চ ফ্রি। ওভারটাইম করলেও হালকা নাস্তাও ব্যবস্থা আছে। মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে। এখন দুহাত ভরে প্রচুর টাকা কামাই। কাঁচা চুলে পাক ধরেছে, গায়ের চামড়াও কেমন কুঁচড়ে গেছে। চোখে মোটা ফ্রেমের চশমা পরতে হয়। আমার ছেলেমেয়েরাও যার যার মতো প্রতিষ্ঠিত। যে আমি ছাত্র জীবনে মাকে এক মুঠো ভাত খাওয়াতে পারিনি, সেই আমি আজ প্রায়
15,000 মানুষের খাদ্যে বস্ত্রের দায়িত্ব নিয়েছি। তারা যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে দুপুরে আয়েশ করে ভাত খেতে বসে, আমি সিসিটিভি ফুটেজে তা মুগ্ধ চোখে দেখি। এই সাদা ফুলের মতো ভাতের প্রতি আমার প্রচুর দুর্বলতা থাকলেও কেন যে আজও ভাত খেতে পারি না। এখনো ভাতের প্লেটের দেখলেই মায়ের মুখখানা চোখের সামনে ভেসে ওঠে। একটানা এতক্ষণ কথা বলে এনামুল হক হাঁপিয়ে গেছেন। একরাশ মুগ্ধ জনতা পেছনে ফেলে সে আস্তে আস্তে স্টেজ থেকে নেমে গেলেন। এখন ঘড়িতে 5টা বাজে। সন্ধ্যে 6টায় একটা 5 তলা হোটেল বিদেশি ক্লায়েন্টদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং আছে। এখন না গেলে বড্ড দেরি হয়ে যাবে। চারপাশে পুলিশ সিকিউরিটি এনামুল হককে গাইড দিয়ে গাড়িতে তুলে দিলেন। হায় রে দুনিয়া, এই দুনিয়াতে আমরা কতই না কিছু দেখছি আর শিখেছি। যত দিন যাচ্ছে নেটের দুনিয়া আমরা অনেক কিছু জানতে পেরেছি আর শিখতে পেরেছি। আমাদের বাবা মা বা যারা মারা গেছে তারা যদি এগুলো দেখতো তাহলে কতই না কষ্ট পেত, অথচ আমরা এগুলো নিজ চোখে দেখছি নেটের দুনিয়ার কারণে। কারণ আমরা তো ঘরে বসে থাকি, বাহিরের জগতের সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণাই নাই। এখন নেট আসার কারণে আমরা অনেক কিছু বুঝতে শিখেছি, জানতে শিখেছি, কিন্তু আমরা খারাপ জিনিসগুলো যাতে করে না গ্রহণ করি আর ভালো জিনিসটি যাতে করে আমরা বর্জন না করি, ভালো জিনিসগুলো যাতে করে আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, খারাপ থেকে যাতে আমরা দূরে সরে থাকতে পারি, এই কামনাই করছি সবার কাছে। 2-3 দিন আগে দেখলাম 4 সন্তানের বাবা সে বৃদ্ধাশ্রমে ঈদ করছে আর কান্না করছে। তার গুলশানের মতন 4টি বাড়ি আছে, অথচ একটা কামরাও নাই বা একটা রুমও নাই যে তার থাকার মতন। হায় রে কপাল, কি কপাল এগুলো। যাই হোক, আমরা খারাপটা যাতে না গ্রহণ করি আর ভালোটা যাতে না বর্জন করি, সেদিকে আমাদের খেয়াল রেখে সামনে যাতে ভালো সব কিছু নিয়ে এগিয়ে যেতে পারি, এই কামনাই করছি। সন্তানের মতন সন্তান যদি একটা হয়, সেই সন্তানকে বুকে জড়িয়ে সারা জীবন বাবা মা কাটিয়ে দিতে পারে। আর অমানুষ যদি 10টা সন্তান হয় তাহলে বাবা মার দুঃখ শেষ থাকে না।